যারা সারা জীবন শহরে বাস করেছেন তারা শীতকালে গ্রামের সন্ধ্যা নামতে দেখলে অবাক হয়ে যায়। শীতের সন্ধ্যা পল্লীগ্রামের এমন এক রূপকে সামনে আনে যার সামনে বড় বড় বাতির আলো সামান্য মনে হয়। মাটির রাস্তার উপর দাঁড়িয়ে মাঠের উপর দুবন্ত সূর্যের আর কুয়াশার এই খেলা মন দিয়ে দেখতেছিল সজীব। হাঁটতে হাঁটতে কখন যে সন্ধ্যা নেমে গেছে সে নিজেও জানে না। এমন সময় রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে কে একজন তার কাছে এগিয়ে এলো। মনে হলো তাকেই খুঁজতেছিল সে। এই যে ডাক্তার বাবু, ওহ, আপনাকেই খুঁজতে গিয়েছিলাম আপনার চেম্বারে। আপনার সাথে যেই ছেলেটা থাকে সে বলল আপনি বটতলার ওইদিকে গেছেন, তাই আমিও হাঁটতে হাঁটতে সেই দিকেই যাচ্ছিলাম আর কি। ও, তা কি ব্যাপার? কোনো দরকার নাকি রোগী দেখতে যেতে হবে, কোনটা? আগে ঠিকই বলেছেন, আপনাকে ব্যাপারখানা খুলেই বলি। আমার নাম নূরজামাল। আমার বাড়ি হলো গিয়ে লালপুর, এই গ্রামেরই পাশের গা। আমার দাদুর খুব হার্টের টান উঠছে সকাল থেকে, তার জন্যই এসেছিলুম আর কি, যাতে সন্ধ্যার আগেই আপনাকে নিয়ে যেতে পারি। সজীব কুসুমতলাতে নতুন, তার উপর আবার পাশের গা লালপুর। কি করবে তা ভাবতে লাগলো। একে এই গা-গঞ্জে সামান্য রাত হলেই ঠান্ডায় কাঁপুনি লাগে। কি হলো ডাক্তার বাবু, এত ভাবছেন কেন? আমার সাথে এখনই চলুন, আধার বেশি গাঢ় হলে সমস্যা হবে। আর আপনি দাদুকে দেখেই না হয় আমার বাড়িতেই থেকে যাবেন। না মশাই, এখনই তো আমি যেতে পারবো না। এখন আমার হাফিজ দাদুর বাড়ি যেতে হবে। আপনি ঠিকানা আর রাস্তা বাতলে দিয়ে যান, আমি ঘন্টা দুয়েক পরে যাচ্ছি। লোকটা এই কথায় ভয় পেল। নামতে থাকা আধারের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, রাতে যাবেন নাকি? না, মানে আমাদের লালপুরে রাতের বেলা আবার একটা সমস্যা আছে। আপনার কিছু হয়ে গেলে যে। আরে ধুর মশাই, আপনারা গা-গঞ্জের লোকেরা না বড্ড ভীতু। আমি এই গ্রামে এসে জনসেবা করার জন্য চাকরি করছি ঠিকই, আদতে আমি কিন্তু খাস শহরের ছেলে। ভূত প্রেত ওইসব তো মানি না, আর কখনো মানবও না। আগে আপনি বললে বলুন, না হয় আমি গেলাম। লোকটা ডাক্তারের এই কথায় আরো যেন ভয় পেল। আচ্ছা আচ্ছা, শুনুন তাহলে। এখান থেকে সোজা গেলে খালের ব্রিজ পাবেন। সেখান দিয়ে ডান দিকে গিয়ে ঘাসের জমি পেরিয়ে সোজা পিচের রাস্তা, ওইখানে লালপুরে আমার বাড়ি। তবে একটা কথা, রাস্তায় কোনো ঠেক দাঁড়াবেন না, একেবারে সোজা না থেমে আমাদের বাড়ি যাবেন। দয়া করে এটা শুধু মানবেন, আমরা অপেক্ষা করব, আসবেন কিন্তু। দাদুর অবস্থা ভালো না। ডাক্তার সম্মতি জানিয়ে আর কথা না বাড়িয়ে হাঁটা লাগলো মাটির রাস্তাটা ধরে। লোকটা এক দৃষ্টিতে তার চলে যাওয়াটা দেখল। তার চোখে মুখে গভীর চিন্তার ভাব ফুটে উঠল। সজীব এই লালপুরে ডাক্তারের চাকরি করছে মাত্র মাস দুয়েক। ডাক্তারি পাশ করে মানুষের সেবা করার জন্য এই লালপুরে এসেছেন। এখন তার দিনকাল বেশ ভালোই কাটছে। হাফিজ দাদুর বাড়ি খুব পুরনো, লতা পাতা দিয়ে ঘেরানো তার বাড়িটা। এই বাড়িতে সে একাই বাস করে। এই লোকটা ডাক্তার বাবুকে এখানে চাকরি করতে সাহায্য করেছেন। সজীব হাতে ব্যাগ নিয়ে দাদুর বাড়ি আসতে দেখে দাদু বদলে উঠল। আরে ডাক্তার বাবু যে, এসো এসো। আমি তো ভাবলাম খবর পেলে কি না আবার। এসো বসো। না না দাদু, আজ আর বসবো না।
আপনার প্রেসারটা মাপে আবার দৌড়তে হবে সেই লালপুর। লালপুর কেন হে? হঠাৎ লালপুরে কেন? সজীব মাঠের ধারের সেই লোকটার কথা সব বলল দাদুকে। লালপুরের কথা শুনে দাদুর মুখটা কেমন যেন শুকিয়ে গেছে, সেই লোকটার মতন। বুঝেছি, কিন্তু আজ তো আধার হয়েই গেছে। তুমি কাল সকালে যেও, বুঝলে? মানে লালপুর জায়গাটা ঠিক রাতের বেলায় সুবিধের নয়। না দাদু, সেটা হয় না। পেশেন্টের সকাল থেকে হাঁপের টান উঠছে। আমারও তো ডাক্তার হিসেবে একটা কর্তব্য আছে। আচ্ছা যাই হোক, কি জন্য যে আপনারা ভয় পাচ্ছেন কি জানি। আসুন দেখি আপনার প্রেসারটা মেপে দেই। এরপর প্রায় আধা ঘন্টা লেগে গেল দাদুর প্রেসারটা মাপতে। এর মাঝেও দাদু তাকে বারবার বারণ করার পরেও সে শুনল না। যখন ব্যাগ হাতে নিয়ে বেরোলো সজীব, তখন গ্রামের সব বাড়িগুলোর দরজা জানালা বন্ধ হয়ে গেছে। তবে একটু হালকা আলো কুয়াশায় গা ঝমঝমে পরিবেশ সৃষ্টি করেছে। সুকুমার হন্তদন্ত হয়ে আবার হাজির হলো তার চেম্বারের সামনে। চেম্বারে তখন সজীবের সাথে থাকা ছেলেটা বসে বসে হাই তুলছে। এই বঙ্কু, তাড়াতাড়ি ব্যাগখানা আর ঝপাঝপ তাতে হাঁপানির ওষুধগুলো ভরে দে দেখি, এখনই বের হতে হবে। বঙ্কু ডাক্তারের তাড়াহুড়ো দেখে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। তারপর তাকে জিজ্ঞাসা করলো, হেই নাও ডাক্তার দাদা, তা কোথায় যাবে এখন? আর কোথায় যাব? একটা লোক এলো যে লালপুরে যাওয়ার কথা বলে গেল, ওখানেই যাব, গিয়ে দেখি। এ কথা বলে বঙ্কুর হাত থেকে ডাক্তারবাবু ব্যাগখানা নিল। বঙ্কুর মুখখানা কিন্তু শুকিয়ে গেছে লালপুরের কথা শুনে। শোনো ডাক্তারবাবু, একানা যেও না। আমি বলি কি, মানে আমিও বরং আপনার সাথে যাই। তুমি নতুন মানুষ, একা একা গিয়ে যদি কোনো বিপদে পড়ো, তাই বলছি আর কি। যাবে বলছো? বেশ তো, চলো না। তাহলে হ্যাঁ, দুটো আলো নিয়ে নাও বঙ্ক। ডাক্তারবাবু, আমাকেও তাহলে একটা ব্যাগ দিন। বঙ্কের কথায় সজীবও তাকে একটা ব্যাগ দিল। ডাক্তারবাবুর কথায় বঙ্ক ডাক্তারবাবুর সাথে গেল। সন্ধ্যায় আবছায়া কেটে তখন ঘন কালো অন্ধকার নেমেছে এই বটতলায়। গ্রামের মধ্য দিয়ে ডাক্তারবাবু আর বঙ্ক চলল লালপুরের দিকে। কুয়াশায় গ্রামের ঘর বাড়ির আলো মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। বিশাল মাঠখানার এপার ওপার দেখা যাচ্ছে না। কোনো আলো না থাকায় কুয়াশার মাঝে গাছগুলো দাঁড়িয়ে আছে দৈত্যের মতো। ডাক্তারবাবু, একটা কথা আমি অনেকদিন ধরে জিজ্ঞেস করব ভাবছিলাম। কি কথা বলবি বল না, এত কিন্তু কিন্তু করতেছিস কেন? বলছি, তুমি শহরের ছেলে হয়ে গ্রামে এসে ডাক্তারি করছো? তোমার মতো মানুষ আজকাল দেখা যায়। আরে ওইসব কিছুই না, আমার আসলে একটু নিরিবিলি জায়গা পছন্দ। আর এখানে এককালে আমার খালা বাড়ি ছিল। আমি কোনোদিনই আসিনি, তবে ওই হাফিজ দাদুর কাছ থেকে খবর পেয়ে এখানে এসে চেম্বার খুললাম। এখন তো গ্রামের লোক আমাকে দিব্যি আপন করে নিয়েছে। এসব বলতে বলতে তারা মাঠখানা পেরোলো। এরপর তাদের কাঠের ব্রিজটা পার হতে হবে। কি ঠান্ডা গো ডাক্তারদা, ওই বটতলায় তো এত ঠান্ডা ছিল না। এই লালপুরে ঢুকেই হঠাৎ কেমন ঠান্ডাটা বেড়ে গেল।
সবুজও সেটা অনুভব করেছে। ব্রিজখানা পেরোতে পেরোতে যেন হাড়খানা কেঁপে উঠল তাদের দুজনেরই। লালপুর গ্রামে ঢুকে তারা দেখল চারিদিকে শুধু ঘাস আর ঘাস, তার ভিতর দিয়ে বয়ে চলেছে একে বেঁকে মাটির রাস্তা। দূরে বাড়ি দেখা গেলেও রাস্তায় কোনো লোকজন নাই। তা লোকটার বাড়ি কোথায় গো ডাক্তার দা? কতক্ষণ ধরে হাঁটতেছি, ঠান্ডায় তো হাড় মাস কালি পড়ে যাচ্ছে। বলেছিল তো সোজা গিয়ে একটা পাকা রাস্তা পড়বে, সে রাস্তা ধরে 10-15 মিনিটের রাস্তা। তা পাকা রাস্তা যে কোথায় বলতো? কথাটা বলতে বলতে সবুজ থামলো। বঙ্কও তার পিছনে দাঁড়ালো। রাস্তাটা একেবারে সোজা চলে গেছে, আর দুপাশে মাথা সমান ঘাস বন, আর কোথাও কিচ্ছু নাই। এ তো মুশকিলে পড়া গেল রে, ফিরেও তো যেতে পারতেছি না। রোগীর হাঁপানির সমস্যা, কখন যে কি হয় কি জানি। কোন দিকে যাওয়া যায় এই ভেবে বঙ্ক এদিক সেদিক তাকাচ্ছিল। এমন সময় একটা চায়ের দোকান দেখতে পেল সে। এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলেও আগে চোখে পড়েনি দোকানটা। এই দেখো একটা চা দোকান, এই ঘাস বনের মধ্যে। কি অদ্ভুত লোক রে বাবা! তাই একদিক দিয়ে ভালোই হলো, কি বলো? হ্যাঁ, সে তো ভালোই, কিন্তু লোকটা একটা কথা বলেছিল, কিন্তু কি যে সেটা ঠিক মনে পড়তেছে না। বাবুরা চা খাবেন নাকি? এই কে রে? হঠাৎ এই কথায় সবুজ আর বঙ্কু চমকে গিয়েছে। দেখলো একটা লোক ঘাস বনের মধ্যে দাঁড়িয়ে আছে, গায়ে চাদর মোড়ানো, মুখে তেতো হাসি। ভাব দেখো, মনে হচ্ছে দিনাজপুরের বিজ্ঞাপন দিচ্ছে। কোথা থেকে এলে হে তুমি? বাপরে, বুক কেঁপে উঠেছিল একেবারে। আগে ভাই, আমার বাড়িখানা হলো গিয়ে ঘাস বনের ওপারে, দোকানখানা আমারই। একটু 2 নাম্বারে গেছিলুম, ফেরার সময় দেখি যে আপনারা ঠান্ডায় জমে যাচ্ছেন, তাই বললাম বাবুরা চা খাবেন কিনা। ঠান্ডায় সজীব আর বঙ্ক জমে যাচ্ছিল। একবার দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করে নিল। সজীব বলল, হ্যাঁ, চা তো খাওয়াই যায়, যা ঠান্ডা এই লালপুরে, হাড় অবধি জমে যাচ্ছে। হ্যাঁ। দুজনে এরপর লোকটার পিছন পিছন দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। দোকানটায় একটা শুধু হারিকেনের আলো ছাড়া আর কিছু নেই। তারা বসলো চায়ের দোকানে। চাওয়ালা স্টোভে বসানো কেতলি থেকে চা ঢালা শুরু করলো কাপে। চাপ চাপ কুয়াশায় চারিদিকের পরিবেশ ধোয়া ধোয়া হয়ে আছে। চায়ের কাপ হাতে নিয়ে ডাক্তারবাবু আর বঙ্ক আরাম করে চুমুক দিল। আহা, কি যে ভালো লাগছে। তা বর্দা, বলছি এদিকে লালপুরটা কোন দিকে? মানে এইখান থেকে কত দূর? এই লালপুরটা ধরেন এইখান থেকে 15-20 মিনিটের রাস্তা। তা সেখানে কি হবে হে বাবুরা? এত রাতেই বা লালপুরে এসেছেন কেন? কোনো কাজ নাকি এমনি এমনি? আমি ডাক্তার, বুঝলেন মশাই। লালপুরে এক পেশেন্ট আছে, তার নাকি হাঁপানির টান উঠছে, তাকে দেখতেই যাব। আর কি, কিন্তু এমন এক জায়গা আপনাদের এই লালপুর, চারিদিকে শুধু ঘাসের বন। আপনি ডাক্তার নাকি? বাহ বাহ। তা বাবুরা এখানে আসার সময়
আপনাদের গ্রামের লোকেরা কিছু বলেনি? চাওয়ালার এই কথায় বঙ্কু অবাক হয়ে ডাক্তারের মুখের দিকে তাকালো। ডাক্তারও এ কথায় অবাক হয়ে লোকটার দিকে তাকালো। কি বলবে বলেন তো মশাই? বলেছিল যে রাস্তায় না দাঁড়াতে, মানে যত সব আজে বাজে কথা আর কি। কি ব্যাপার সেটা বলেন দেখি। বলেছিল নাকি? তাও এসেছেন? কি সাহস আপনাদের! আপনাদের মনে ভয় নেই? কি 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 কিসের ভয়? আমার ভয়। আমার ভয়। চাওয়ালার শেষ কথাগুলো যেন হুঙ্কারের মতো শোনালো। তারা হা করে তাকিয়েছিল চাওয়ালা লোকটার দিকে। তাদের চোখের সামনেই লোকটার মুখটা পেকে চুরে পরিণত হলো ভয়ঙ্কর রূপে। সরু সরু দাঁতের সিলিক দিয়ে উঠল তার মুখটা। দু চোখে দেখা গেল রক্তের লব। কি বাবুরা, আমায় দেখে ভয় লাগে না? লাগবে না আমায় দেখে ভয়? এ কথা বলে বিশাল এক লাফ দিয়ে এসে পড়ল তাদের সামনে। এই দেখে প্রাণ ভয়ে তড়িমড়ি করে লাফ দিয়ে বের হলো দোকানের বাইরে। তারপর প্রাণপণে দৌড় দিল যেদিকে দু চোখ যায় সেদিকে। ছুটতে ছুটতে আবার ঢুকে পড়ল সেই ঘাস বনে। দোকানের সেই চাওয়ালাটা তাদের পেছনে পেছনে দাঁত বের করে চার হাত পায়ে দৌড়ে আসতে লাগলো তাদের কাছে। তাকে দেখে মনে হচ্ছে নরকের কোনো এক ভয়ঙ্কর জীব। দৌড়তে দৌড়তে তারা কোনো রকমে এসে বসলো এক ঘাসের ঝোপে। তাদের ভিতরটা যেন শুকিয়ে গেছে ভয়ের চোটে। ও ডাক্তারদা, ওটা কি ছিল গো? ও ডাক্তারদা! সুকুমার তখন নিজেই ভয়ের মধ্যে ছিল। দু চোখ বিস্ফোরিত করে চারিদিকে দেখতে লাগলো। বিজ্ঞান মনস্ক তার মন যেন কোনোভাবেই মানতে পারতেছে না আজকের দৃশ্য। দাদা ডাক্তারদা, আমি বুঝতে পেরেছি, এ নিশ্চয়ই ওই কোচর ভূত। কোচ? এই কোচটা আবার কে? কি যাতা বলছিস? আমি আমার বাপের মুখে শুনেছি, এই লালপুরে নাকি এককালে ওই 20 বছর আগে কোচো নামের এক চাওয়ালা ছিল, বুঝলে? ওই লোকটা নাকি হারে বদলাচ্ছিল। এমন খারাপ কাজ ছিল না সে করেনি। চুরি ছিনতাই খুন এসব করত সে। গ্রামের লোক সাধারণ চাওয়ালা মনে করত, কোনো সন্দেহ করত না তাকে। কিন্তু পাপের ঘোড়া তো একদিন পূরণ হবেই। এমনই একদিন সে ধরা খেল গ্রামের লোকেদের কাছে। তারপর গ্রামের লোকেরা তাকে তাড়িয়ে দিল। তখন থেকে সে গ্রামের বাইরে একটা কুঁড়ে ঘরে একাই বাস করত। বয়সকালে সে রোগে ধুকে এমনই নাকি শীতকালে কনকনে ঠান্ডায় মারা পড়েছিল সে। তারপর কি হলো? তারপর থেকেই তাকে দেখা যায় শীতকালের রাতে গ্রামের আনাচে কানাচে। কিন্তু এইসব তো গল্প কথা। আমি তো এইসব কখনো বিশ্বাস করিনি। বিশ্বাস করা উচিত ছিল। বড় মানুষেরা যখন কিছু বলে তখন বিশ্বাস করে নেওয়া উচিত। প্রেতটা যে এতক্ষণ তাদেরই সামনে বসেছিল তারা টেরও পায়নি। তাদের দুজনের মুখে যেন ভয় ছাইয়ের মতো চেপটে লেগে আছে। ভয়ে একেবারে পাথর হয়ে গেছে তারা। ডাক্তার, এখানে চিকিৎসা করতে এসেছ? এদিকে আমি যখন ঠান্ডায় কুঞ্জ রোগে মরেছিলাম, গ্রামের লোকেরা আমার দিকে ঘুরেও তাকায়নি।
তখন কোথায় ছিলে তুমি? আর এখন তুই বেটা এসেছিস সেই লালপুরে চিকিৎসা করতে? এত বড় সাহস! বলেই ডাক্তারবাবুকে হাতের ইশারায় শূন্যে ভাসিয়ে তুলেই ছিটকে দিল ঘাস বনের আরেক দিকে। তারপর তার পা ধরে তুলে ধরল মুখের সামনে, মনে হচ্ছে এখনই কাঁচায় খেয়ে নিবে তাকে। ঠিক তখনই কোথা থেকে কয়েকজন লোক আসতেছে তাদের কাছে।